সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মব দিয়ে জুতার মালা কিন্তু ফেরত আসবে, যা বললেন জুনায়েদ সাকি। ফেসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, এক ব্যক্তি গ্রেপ্তার। সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ঢল। আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপির নেতাকর্মীরা। কাস্টমসের শাটডাউন কর্মসূচি অচল অবস্থার পথে যাচ্ছে, চট্টগ্রাম বন্দর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়লেন উমামা ফাতেমা, ফেসবুকে জানালেন কারণ। ফিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ও তার ভাবিকে কুপিয়ে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাবেক সিইসি এম নুরুল হুদাকে গ্রেপ্তারের আগে কথিত মবের হেনস্থার প্রসঙ্গ ধরে শুক্রবার ২৬ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাকি বলেন, মব আক্রমণ হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন যে মব না প্রেসার গ্রুপ। মানেটা কি? প্রেসার গ্রুপ জিনিসটা, আপনি যদি মনে করেন যে অমুক ব্যক্তি অন্যায় করেছে, তার শাস্তি হওয়া দরকার, তো আপনার সভা সমাবেশ করার জায়গা আছে, তার বাড়িতে হামলা করা আপনার কর্তব্য না। তিনি বলেন, তাহলে সরকার কি নিজে এটা উস্কে দিচ্ছে যে অমুককে আমার ধরতে হবে, ধরার আগে একটা নাটক করতে হবে? এ কি আশ্চর্য ব্যাপার! শেখ হাসিনা যেমন করত, কাউকে গ্রেপ্তার করার আগে নানান ছক তৈরি করত। বহুজনের ক্ষেত্রে এটা বলা যাবে, আগে তাকে একটু খলনায়ক ধরনের বানিয়ে নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ২-৩ দিন ধরে তাকে বেশ একটা চলেছে, তারপর যে তাকে গ্রেপ্তার অ্যারেস্ট করেছে। তাহলে তো একই পদ্ধতি প্রয়োগ করছেন। তিনি আরও বলেন, ৩টা নির্বাচন কমিশন নিয়ে নির্বাচন কমিশনকে জবাবদিহির আওতায় আনার জন্য বহু আগে থেকেই রাজনৈতিক দলগুলো বলেছে, আমরা বলেছি, সকলেই বলেছে, জবাবদিহির আওতায় আনেন। আপনারা সেই অনুযায়ী পদক্ষেপ নেন। তারপর তাদের যদি বিচারের জায়গায় নিতে হয়, তাহলে বিচারিক প্রক্রিয়ার মধ্যে ঢোকেন। আপনি কোনো ব্যক্তির গলায় জুতার মালা পরাবেন, এটা একজন ব্যক্তির যে মানবিক অস্তিত্ব, তাকে আপনি অপমান করছেন। এটাকে বলে বিমান বিকিরণ। একজন সর্বোচ্চ অপরাধীকেও তা করা হয় না, কারণ কোনো অপরাধীকে ফাঁসি দিলেও তারও কতগুলো মানবিক অধিকারের স্বীকার করে নিয়ে কিন্তু সেই কাজটা করা হয়। গণসংহতি আন্দোলনের নেতা সাকি বলেন, আপনি এটা করতে পারবেন না। এই যে উদাহরণ তৈরি হচ্ছে, উদাহরণ কিন্তু ফেরত আসবে। এই উদাহরণগুলো কোনো কারণেই গণতান্ত্রিক ব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। এছাড়াও চট্টগ্রাম বন্দরে এনসিটি ব্যবস্থাপনায় বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে আলোচনা প্রসঙ্গে জুনায়েদ সাকি বলেন, চট্টগ্রাম বন্দরের উপর সার্বভৌমত্বর কর্তৃত্ব আমাদের জনগণের, সরকারের থাকা দরকার। তারপর এর অর্থনৈতিক এবং অন্যান্য প্রযুক্তিগত দিক উন্নতির জন্য সরকার নানা পরিকল্পনা করতে পারে, কিন্তু সেটা স্বচ্ছতা ও স্পষ্টতার সঙ্গে করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে রক্তমাখা ছড়ি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, দেশের প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়া আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মোহাম্মদ আলমগীর। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি সদর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় আলমগীর রক্তমাখা ছুরি নিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দিচ্ছে। ভিডিওতে অশ্লীল ভাষায় গালাগাল করতে দেখা যায় তাকে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ আজ শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, রক্তমাখা একটি ছুরি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করে। পরে তাকে ফটিকছড়ি থানায় হওয়া একটি বিস্ফোরক মামলায় আদালতে পাঠানো হয়েছে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৩ দাবিতে সমাবেশে আয়োজন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাবিগুলো হলো সংস্কার, বিচার ও পিআর, সংখ্যানুপাতিক ভোটের পদ্ধতিতে নির্বাচন। শনিবার ২৮ জুন সকাল 10:30টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায় ঢাকা ও আশেপাশের এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বাসে ও হেঁটে সমাবেশে আসছেন। উদ্যানের বিভিন্ন গেট দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইতিমধ্যেই সমাবেশ স্থলে যোগ দিয়েছেন লাখো নেতাকর্মীরা। পূর্বঘোষিত মহাসমাবেশে সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে দলটির নেতারা। তারা জানান, সমাবেশের ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। এজন্য দেশের বিভিন্ন মহানগর, জেলা, উপজেলা প্রচার গণসংযোগ চালিয়েছেন নেতারা। জাতীয় নেতাদের উপস্থিতিতে এই সমাবেশকে মিলনমেলায় পরিণত করতে চায় ইসলামী আন্দোলন। দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর সমাবেশে সভাপতিত্ব করেন।
ইসলামী আন্দোলন ছাড়াও বিভিন্ন দলের শীর্ষ নেতারা এতে বক্তব্য দেবেন। আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরু হবে, তবে তার আগে আঞ্চলিক নেতারা বক্তব্য দেবেন। দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ঘিরে জাতীয় নেতাদের একটি মিলনমেলা হতে যাচ্ছে। ইতিমধ্যে সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে আহ্বায়ক করে ২৪ সদস্যর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ১২টি উপকমিটি গঠন করা হয়েছে। রাজশাহীতে আবাসিক হোটেলে লুকিয়ে থাকা মাইনুল ইসলাম স্বপন নামের এক আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার ২৭ জুন রাত ১০টার দিকে নগরীর সাহেববাজার বড় মসজিদ সংলগ্ন মুন হোটেল থেকে তাকে ধরে নিয়ে পুলিশে দেন। আটক মাইনুল তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি কলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। জানা গেছে, ছাত্র জনতার অভ্যুত্থানে হামলার অভিযোগে তানোর থানায় একটি মামলার এজাহারভুক্ত আসামি মাইনুল। এই মামলায় তিনি জামিনে ছিলেন। হয়রানির ভয়ে তিনি এলাকা ছেড়ে শহরের আবাসিক হোটেলে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা মইনুল ছিলেন সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ। সেই সুবাদে এলাকার নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে নানা অপরাধেও জড়িত ছিলেন তিনি। ফারুক চৌধুরীর মিটিং মিছিলে মাইনুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকিতে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরাও উপস্থিত হতে বাধ্য হতেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাক আহমেদ বলেন, মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় কোনো মামলা ছিল না। তাকে পুলিশে দেওয়া হলে ছাত্র আন্দোলনের হামলায় একটি মামলায় অজ্ঞাত আসামি হিসাবে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। কাস্টম কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচির প্রথম দিনে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছে। আজ শনিবার সকাল ৬টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার পর বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। আমদানি রপ্তানির পণ্য শুল্কায়নও বন্ধ হয়ে গেছে। তবে এখন পর্যন্ত জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানোর কার্যক্রম চালু রয়েছে, কারণ এসব জাহাজের নিবন্ধন সহ অন্যান্য কার্যক্রমের অনুমোদন আগেই হয়েছে। তবে নতুন আসা যেসব জাহাজের নিবন্ধন হয়নি সেগুলো জেটিতে ভেড়ানোর সুযোগ থাকবে না। অর্থাৎ কর্মসূচি অব্যাহত থাকলে পুরো বন্দর অচল হয়ে পড়বে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুল্কায়ন থেকে খালাস পর্যন্ত সব কার্যক্রম কাস্টমসের অনুমোদনে হয়। কাস্টমসের অনুমোদন ছাড়া এসব কার্যক্রম কোনোটিই হয় না। ফলে কাস্টমসের কার্যক্রম বন্ধ হলে বন্দরের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। জানতে চাইলে সুইজারল্যান্ড ভিত্তিক জাহাজ কোম্পানি মেডিটেরানিয়ান শিপিং কোম্পানির হেড অব অপারেশন অ্যান্ড লজিস্টিক আজমির হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, আগের অনুমোদন থাকায় জেটিতে জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানোর কাজ চলছে। তবে রপ্তানি শুল্কায়ন না হলে পণ্য রপ্তানিও করা যাবে না। আবার যেসব জাহাজে এখনও নিবন্ধন হয়নি সেগুলোতে কন্টেইনার ওঠানো নামানো করা যাবে না। সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কার ও জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে আজ থেকে সারা দেশে শুল্ক কর কার্যালয় লাগাতার শাটডাউন কর্মসূচি শুরু হয়। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে, কারণ আমদানি রপ্তানি পণ্যর সিংহভাগ এই বন্দর দিয়েই আনা নেওয়া হয়। শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম প্রথম আলোকে বলেন, এই কর্মসূচি আমদানি রপ্তানির ভয়াবহ সংকট তৈরি করবে, কারণ কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকায় পুরো বন্দরে অচল অবস্থা তৈরি হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে উমামা লিখেছেন, বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো। ওই পোস্টে উমামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাউন্সিল ও কার্যক্রম নিয়ে নানা অভিযোগ জানান, সরে দাঁড়িয়েছেন কারণ জানান। তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো। এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেই। কিন্তু দলীয় লেজুর ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত। তাই আমার উপর অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি। আমি পুরো বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই একটা গুডউইল থেকে ব্যানারকে সচল করার চেষ্টা করেছিলাম। পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই। যেই মানুষগুলোর সঙ্গে আমি পাশে দাঁড়িয়ে মিটিং করেছি, মিছিল করেছি, তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে স্মিয়ার ক্যাম্পেইন চালায়।
মানুষ বাইরে যত ভালো সাজার চেষ্টা করুক, ভেতর থেকে কতটা ছোট লোক হতে পারে আমি হাড়ে হাড়ে টের পাই ওই সময়গুলোতে। এই শোকণ যোদ্ধারা মানুষটিকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে, প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলতে এক মুহূর্তও লাগে না। আমি মার্চ এপ্রিল মাসে এই প্ল্যাটফর্মটি নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি পোকার মতো ভিতর থেকে প্ল্যাটফর্মটিকে সুবিধাবাদীরা খেয়ে ফেলছে। হ্যাঁ, আমি বলবো বিভিন্ন শাখা কমিটিতে অনেক গুডউইল মানুষ ছিল, যারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে কমিটিতে আসছিল। ফিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ও তার ভাবিকে কুপিয়ে হত্যা। শুক্রবার ২৭ জুন দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চরবলেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরকীয়ার জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ। নিহত শহীদুল হাওলাদার চরবলেশ্বর এলাকার মৃত মোসলেম হাওলাদারের ছেলে এবং মুকুল বেগম শহীদুল হাওলাদারের বড় ভাই মর্তুজা হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় শহীদুল হাওলাদারের স্ত্রীকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তিনি বর্তমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।